আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হুমায়রা এক্সিস মেডিকেল স্কুল থেকে লাইভ হয়েছি আজকে। আমাদের সার্জিক্যাল সার্জারির যে আমরা টপিকগুলো ডিসকাস করছিলাম, এর মধ্যে থেকে স্টুডেন্টসদের রিকোয়েস্টে আমরা কিন্তু এর আগে ভাইভা কোয়েশ্চেন সলভ করছি। তো ভাইভা কোয়েশ্চেন সলভ করতে মধ্যে আমাদের বেশ কিছু টপিক উঠে এসেছে। সেটারই একটা পার্ট হিসেবে আমরা আজকে যেটা ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে তিনটা খুবই ইন্টারেস্টিং টপিক। একটা হচ্ছে যে ড্যামেজ কন্ট্রোল সার্জারি, আরেকটা হলো যে আরেকটা টপিক আসছে যে আমাদের বেরিয়েট্রিক সার্জারি, আরেকটা টপিক হচ্ছে ডে কেয়ার সার্জারি। তো আমি ডে কেয়ার সার্জারি বা অ্যাম্বুলেটরি সার্জারি এই এই টপিকটা দিয়ে শুরু করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি ডে কেয়ার সার্জারি যেটা, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের সিনোনিম আছে এখনো পর্যন্ত। শর্ট কেসে আমাদের শর্ট নোটে আমাদের পরীক্ষাতে কিন্তু সার্জারি বা ডে কেস সার্জারিটা পপুলারলি শর্ট নোটে আসে। বাট এটা ছাড়াও আমাদের অ্যাম্বুলেটরি সার্জারি, সেম ডে সার্জারি, ডে কেয়ার সার্জারি বা ডে কেস সার্জারি, বা কাম এন্ড গো সার্জারি, এই টাইপের অনেক রকমের টার্ম আসতে পারে। যত নতুন টার্ম এগুলো দেখা গেছে যে বিভিন্ন হসপিটালে, বিভিন্ন দেশের বিভিন্ন উন্নত দেশগুলোতে এটা একটা খুবই পপুলার সার্জিক্যাল সার্ভিস। এবং এই এই সার্ভিসটা এখন কিন্তু ডেভেলপিং কান্ট্রিগুলোতেও বা এটা একটা 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 ডিমান্ড। কিন্তু মনে রাখতে হবে এটা কোনো বিশেষ সার্জারির নাম না, এটা একটা সার্জিক্যাল সার্ভিসের নাম। তাহলে সার্জিক্যাল সার্ভিস আর সার্জারি হলো যে ডে কেস সার্জারি এমন না যে এটা পেটের অপারেশন, মাথার অপারেশন বা হাতের অপারেশন, নাকের অপারেশন এরকম না, বা কোনো বিশেষ ডিসিপ্লিনের এটা সার্জারির পার্ট না। কি, এটা একটা সার্জিক্যাল সার্ভিস যে বিভিন্ন ধরনের, যে যেখানে আমরা পেশেন্টের কেয়ার বা পেশেন্টের সার্ভিসকে অ্যাডভান্স করতে চাচ্ছি বা খুব ভালোভাবে আমরা এই সার্ভিস, ভালো একটা সার্ভিস দিতে চাচ্ছি, তখন তখন আমরা যে ইনস্পাইট অফ ইনস্পাইট অফ হসপিটাল স্টে, পেশেন্টের টাইম, খরচ, এগুলো কম করে নিয়ে আসার জন্য, কনসাইজড করে নিয়ে আসার জন্য, যাতে পেশেন্ট আর্লি রিকভারি, আর্লি মোবিলাইজেশন করতে পারে এবং কাজে দ্রুত ফেরত যেতে পারে। এই কারণে এই জন্য আমরা কি করি, তখন এই পেশেন্টগুলোকে ডে কেয়ার সার্জারির আওতায় নিয়ে আসি। তো এটা আমি একটু কনসেপ্টটা বলে দিলাম যাতে যারা এটার সাথে ওরিয়েন্টেড না তারা যাতে সহজে বুঝতে পারে। ডে কেয়ার সার্জারিতে যেটা করা হয়, যেটা আমি বললাম যে 12 ঘন্টা ওয়ার্কিং টাইমের মধ্যে আমরা স্পেসিফিক কোনো প্রসিজিওর করে রুগীকে রিকভার করে এবং আমরা বাসায় পাঠিয়ে দিতে পারি। এটা একটা পেশেন্ট পাথওয়ে, নট এ সার্জিক্যাল প্রসিডিওর। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ডে কেয়ার সার্জারি কি, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট টু মেনশন দ্যাট ইট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আউট পেশেন্ট। হ্যাঁ, আউট পেশেন্ট বা আউটডোর অবস্থায় একটা রুগীকে, একটা পেশেন্টকে আমি আউটডোরে থেকে, সে কেলয়েড ছিল, সেখানে আমি একটা ইনজেকশন দিয়ে বাসায় পাঠিয়ে দিলাম, এটা কিন্তু ডে কেয়ার সার্জারি না। ডে কেয়ার সার্জারিতে কি হবে, পেশেন্ট অ্যাডমিশন হবে। ডে কেয়ার সার্জারিতে পেশেন্ট অ্যাডমিশন হবে, প্রসিজিওর হবে, পোস্ট অপারেটিভ ওয়ার্ড বা রিকভারি রুমে পেশেন্টের কিছু অ্যানেস্থেশিয়া দেওয়া হতে পারে। রিকভারি রুমে রুগী কি বলে রিকভার করবে, রেস্টে থাকবে বেশ কিছুক্ষণ। পেশেন্ট যদি ছাড়া যায় তাহলে ডিসচার্জ হবে। কিন্তু সম্পূর্ণ প্রসিডিওরটা উইদিন 24 আওয়ার্স বলা হচ্ছে। টেকনিক্যালি এটা লেস দেন, মানে 23 আওয়ার্স এর মধ্যে বা 23 আওয়ার্স 45 মিনিটস এর মধ্যে এটা শেষ হবে। মোট কথা 24 ঘন্টার কম সময় লাগবে। এক ডের কম সে যেই সার্জিক্যাল প্রসিজিওর পুরো প্রসেসটা কমপ্লিট করা যাবে, সেটাকেই কি বলা হচ্ছে যে ডে কেয়ার সার্জারির আওতায় নেওয়া হচ্ছে। এটাতে কি হচ্ছে, আমরা ফাস্ট ট্র্যাক পেশেন্টকে কি করছি, আমরা ফাস্ট ট্র্যাক
সার্জিক্যাল সার্ভিসটা দিতে পারছি। এতে কি হলো, আমরা প্ল্যান করি যদি একটা মাল্টিডিসিপ্লিনারি পেরি অপারেটিভ কেয়ার বলে আমরা একটা টার্ম শিখতে হয়। পেরি অপারেটিভের মধ্যে কি আছে, প্রি অপারেটিভ, পার অপারেটিভ অ্যান্ড পোস্ট অপারেটিভ। পেরি অপারেটিভে যেটা হচ্ছে যে আমরা কিন্তু কি করতে পারি, পেরি অপারেটিভ প্রসেসের মধ্যে আমরা দেখা যায় যে প্রি অপারেটিভলি পেশেন্টের অ্যাসেসমেন্ট, পার অপারেটিভলি রুগীর যাতে আমরা অপারেশন করলাম এর কিছু ক্রাইটেরিয়া থাকবে না, কোন সার্জারিগুলোকে আমরা ডে কেয়ার সার্জারির আওতায় নিতে পারি। আর হচ্ছে কি কিছু পোস্ট অপারেটিভ ফলো আপ এবং পোস্ট অপারেটিভ কেয়ারও এনশিওর করতে হবে এই সার্ভিসে। এতে কি হচ্ছে, পেশেন্টের আর্লিয়ার ডিসচার্জ হচ্ছে, ফাস্টার রিকভারি এবং ফাস্টার রিটার্ন টু ডেইলি অ্যাক্টিভিটি। পেশেন্ট ফাস্টার রিকভারি টু ডেইলি অ্যাক্টিভিটি, যে হাসপাতালে থাকলো পরের দিন 24 ঘন্টা মানে পেশেন্টের 12 ঘন্টা অপ্রয়োজনীয়ভাবে হাসপাতালে ব্যয় হলো, একটা দিন আরো এক্সট্রা তার ওয়ার্কিং টাইম থেকে ব্যয় হলো, এই জিনিসগুলোকে কমিয়ে আনার জন্য কিন্তু ধীরে ধীরে এই কনসেপ্টটা ডেভেলপ করেছে। তাহলে আমরা বলে ফেললাম যে এইটা হলো কারণ, এগুলো আমাদের লাগবে না কারণ শর্ট নোট আসে। অবজেক্টিভস কি, এক নম্বর হচ্ছে টু রিডিউস দ্য ওয়েটিং টাইম। অনেক ক্ষেত্রে যখন বিজি সার্জন বা পপুলার সার্জনের কাছ থেকে ছোট ছোট প্রসিডিওর দিয়ে আমরা সার্ভিস পেতে চাই, তখন দেখা যায় তাদের ইনপেশেন্টে তাদের সিরিয়াল বা ওয়েটিং টাইম ফর ইলেকটিভ সার্জারি অনেক লম্বা হতে থাকে। তখন আমরা কি করি, ডে কেয়ার প্রসিডিওরের মধ্যে যদি রুগীকে নিতে পারি তাহলে আমরা তাকে বেশি শিডিউল দিতে পারি। রুগীকে অ্যাডমিশন, অনেক সময় অ্যাডমিশন বেড ইজ নট অ্যাভেলেবল, তখন আমরা অ্যাডমিশন বেড অ্যাভেলেবল না থাকার কারণে রুগীকে কি ভর্তি করতে পারি না, সেইটার ক্ষেত্রে এই প্রবলেমটাও রিডিউস করে আনে। এছাড়া হচ্ছে যে অনেক সময় সার্জারি পেশেন্টের জন্য মোর কনভিনিয়েন্ট, যেসব প্রসিজিওর গুলো ছোট প্রসিজিওর, কসমেটিক প্রসিজিওর বা এছাড়া বিভিন্ন ধরনের প্রসিজিওরস আছে যেগুলো ডায়াগনস্টিক প্রসিজিওরস, সেগুলো কিন্তু আমরা পেশেন্টের কনভিনিয়েন্ট এবং কমফোর্টেবল। আচ্ছা, এছাড়া কি পার্সোনাল লাইফে ডিসরাপশন হলো না, ওর হয়তো হাসপাতালে নাইট স্টে করতে হলো না, নাইট স্টে করার জন্য ফ্যামিলিয়াল বা সোশ্যাল যে হ্যারাসমেন্ট গুলো হয়, বা হ্যারাসমেন্ট ঠিক না, সোশ্যাল যে আনকমফোর্টেবল বা ডিসকমফোর্ট গুলো যেগুলো হয় সেগুলো হলো না। হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বা নোজোকোমিয়াল ইনফেকশন, লাস্ট টাইম আমরা লেকচারে এটা পড়েছিলাম, তাহলে নোজোকোমিয়াল ইনফেকশনের পসিবিলিটিও কি হচ্ছে, কমে যাচ্ছে। এছাড়া সার্জারির কস্টও কমে আসে। এগুলো হচ্ছে কি অবজেক্টিভস। আচ্ছা, আমরা কিছু অ্যাডভান্টেজ দেখবো। অ্যাডভান্টেজের মধ্যে কিছু পেশেন্টের অ্যাডভান্টেজ আছে, পেশেন্টের ফ্যামিলিয়ার এনভায়রনমেন্টে থাকে, কমপ্লিকেশন কম হয়, লাইফ কস্টিং কম আসে এবং রিটার্ন টু নর্মাল লাইফ দ্রুত হয়। আচ্ছা, হসপিটালের কি, হসপিটালের হলো যে বেড অ্যাভেলেবিলিটি কম থাকলে এটার সার্ভিসটাতে আটকে থাকে না। হসপিটালের ইনপেশেন্ট সার্ভিস এবং আপনার হসপিটালের পেশেন্টের সার্ভিসের নাম্বার অফ সার্ভিস বেড়ে যায় এবং হেলথ কেয়ার কস্টটা কি রিডাকশন হয়ে আসে। আচ্ছা, তার মানে হসপিটাল ক্যান প্রোভাইড হেলথ ফ্যাসিলিটি ইন আ লোয়ার কস্ট, যেটা কিনা ইন টার্মস পরবর্তীতে আসলে হাসপাতালের জন্য লাভজনক। ওকে, তাহলে আমরা ছোট ছোট কিছু অ্যাডভান্টেজ বলে দেব। এই যদি শর্ট নোট আসে বা কোনো রিটেনে আসে তাহলে আমরা কি ছোট ছোট শর্ট নোট ছোট ছোট পয়েন্ট করে এভাবে বলে যাব। আচ্ছা, এখন এখানে ডিসঅ্যাডভান্টেজ আমাদের একটু বলতে হবে। ডিসঅ্যাডভান্টেজ কি আছে? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এক নম্বর হলো যে এটাতে কি লাগবে, খুব এক্সপেরিয়েন্সড সিনিয়র স্টাফস। ডে কেয়ার সার্জারিতে এক্সপেরিয়েন্সড সিনিয়র স্টাফস লাগবে। কেন? কারণ হচ্ছে এটা একটা কোঅর্ডিনেটেড, এটা একটা ওয়েল অর্গানাইজড এন্ড কোঅর্ডিনেটেড ম্যানেজমেন্ট সিস্টেম লাগবে। ওয়েল অর্গানাইজড এবং কোঅর্ডিনেটেড ম্যানেজমেন্ট সিস্টেম লাগবে, এক্সপেরিয়েন্সড ম্যান পাওয়ার লাগবে। হ্যাঁ, এক্সপেরিয়েন্সড ম্যান পাওয়ার লাগবে। আরেকটা কি লাগবে, এই দুইটা জিনিস। হ্যাঁ, এবং উইদিন 24 আওয়ার্স পেশেন্টের কি করতে হবে, প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ ফলো আপ বা প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট কি হতে হবে, খুব বেশি অর্গানাইজড হতে হবে।
সো দ্যাট পেশেন্টের কোনো ইয়ে না হয়। আচ্ছা, ডে কেয়ার সার্জারি ওয়ার্কফ্লো এগুলো আপনাদের প্রয়োজন নাই, আর টাইপস দরকার নাই। হ্যাঁ, কোন কেসগুলোকে কোন সিলেকশন ক্রাইটেরিয়া ফর ডে কেস সার্জারি, এটা পেশেন্টের ক্রাইটেরিয়া যদি আমরা চিন্তা করি, আমাদের আশা গ্রেড 1-2, কিন্তু আশা গ্রেড 3 যেসব হাই রিস্ক পেশেন্টকে আমরা ডে কেয়ার সার্জারির আওতায় আনতে পারবো না। এজ লিমিট খুব ছোট, ইউনেট এবং খুব বয়স্ক 75 এর বেশি, মানে এক্সট্রিম অফ এজকে আমরা ডে কেয়ার সার্জারিতে না নেওয়াই ভালো। তারপরে কি, যাদের বিএমআই বা ওয়েট অনেক বেশি, তাদেরকে আমরা ডেকে সার্জারিতে নিতে পারবো না। ওকে, আচ্ছা, এরপরে সার্জিক্যাল ক্রাইটেরিয়া এটা খুবই ইম্পর্টেন্ট। অপারেশন যদি আপনার অপারেশনটা যদি আপনার এটা 90 মিনিটস এর বেশি হয়, অপারেশন যদি 90 মিনিটস বা 1.5 ঘন্টার বেশি লম্বা হয়, এটা আর ডে কেয়ার সার্জারির আওতায় রাখা যাবে না, কারণ লম্বা অপারেশনের ইট হ্যাজ গট সাম রিস্ক ফ্যাক্টরস এবং বিভিন্ন ধরনের আপনার অসুবিধা হতে পারে, সাইড এফেক্টস হতে পারে, পেশেন্টের ফলো আপের প্রয়োজন হতে পারে। আচ্ছা, যেই অপারেশনগুলোতে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস কম, সেগুলোকে আমরা রাখবো। যেখানে হেমোরেজ বা এয়ারওয়ে কম্প্রোমাইজের টেন্ডেন্সি কম হয়, আমরা সেই অপারেশনগুলোকে ডে কেয়ার সার্জারি হিসেবে রাখবো। যেগুলোতে মিনিমাম পোস্ট অপারেটিভ পেইন কম হবে। তারপরে হলো কি, স্পেশাল পোস্ট অপারেটিভ নার্সিং নট রিকোয়ার্ড, স্পেশাল পোস্ট অপারেটিভ নার্সিং ইজ নট রিকোয়ার্ড। আরেকটা জিনিস যেটা হচ্ছে প্রলং ইমোবিলিটি। হ্যাঁ, পেশেন্টের প্রলং ইমোবিলিটি খুব জরুরি না। পেশেন্টকে অপারেশনের পর দিন মোবাইল আমরা রাখতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে আমরা একটা বড় স্ক্রিন গ্রাফট করলাম, করে রুগীকে ছেড়ে দিলাম বাসায়, তাহলে কি হবে, পেশেন্ট বাসায় যে নড়াচড়া করবে, বা ফ্র্যাকচারের পেশেন্টের আমরা হয়তো আধা ঘন্টা 45 মিনিট লাগলো, অপারেশন করে ছেড়ে দিলাম, এরপরে পেশেন্ট প্লাস্টারের ওপরের দিকে বাথরুম দিয়ে হাঁটাহাঁটি করলো, তাহলে কি হয়ে যাবে, এই পেশেন্টের ইমোবিলাইজেশন দরকার ছিল। এখন দেখে আমি যদি মোবিলিটি অ্যালাউ করে দেই, হাসপাতালে না রেখে আমরা যদি বাসায় পাঠায় দিই, তাহলে পরে কি ইমোবিলিটি এনশিওর হবে না, তাহলে এটা কি ক্রাইটেরিয়াতে যে দিতে পারবো না। প্রলংড ইমোবিলিটি যেন রুগীর না লাগে, সেটাকে আমরা খেয়াল করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি যদি রুগীকে এনপিও বা নাথিং পার ওরাল রাখি, তাহলে বা রাখতে হয় প্রয়োজনে, তাহলে কিন্তু আমরা এটা ডে কেয়ার সার্জারির মধ্যে ফেলতে পারবো না। তার মানে আমার 12 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে অবশ্যই আমি রুগীকে সেফলি খাবারে রিটার্ন করতে পারবো, নর্মাল ডেইলি লাইফ, ডেইলি মোবিলিটি এবং ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে রিটার্ন করতে পারবো। এরকম প্রসিজিওরের জন্যই আমরা কিন্তু ডে কেয়ার সার্জারিটা অ্যালাউ করতে পারবো। এটা খুবই ইম্পর্টেন্ট, এই অংশগুলো আমরা যদি পরীক্ষার সময় বলতে পারি বা লিখতে পারি তাহলে। আচ্ছা, এটা হচ্ছে যে একটা কমন কেয়ার ডে কেয়ার প্রসিজিওরস বাস্কেট অফ 25। এখানে আমি আপনাদেরকে যেটা যেটা ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি, বা যেটা আমাদের দেশে জন্য অ্যাপ্লিকেবল বা আপনারা স্যারদেরকে আনসার করতে পারবেন। স্পেশালি নাম্বার 1 যেটা সার্কামসিশন, ইঙ্গুইনাল হার্নিয়া রিপেয়ার, এক্সিশন অফ দ্য ব্রেস্ট লাম্প। এটা অবশ্যই ব্রেস্ট লাম্প বলতে বিনাইন ব্রেস্ট লাম্প, কারণ আমরা জানি ম্যালিগন্যান্টের জন্য আমরা যদি ওয়াইড লোকাল এক্সিশন করিও, কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রসিজিওর করি, এবং ম্যালিগন্যান্ট পেশেন্টস আর গট কোমরবিডিটি, ইম্পর্টেন্ট কোমরবিডিটি, এটা এনাদেরকে কিন্তু আমরা ডে কেয়ার সার্জারির মধ্যে ফেলতে পারবো না। তাহলে ওয়াইড লোক কি বলে এক্সিশন অফ দ্য ব্রেস্ট লাম্প। আচ্ছা, অ্যানাল ফিশার ডায়ালাটেশন এন্ড স্ফিনটারটমি। স্ফিনটারটমি যখন যে রোগীদের আমরা করি, তাদেরকে কিন্তু আমরা বাসায় ছেড়ে দিতে পারি। হেমোরয়েডেক্টমি পেশেন্ট, তাহলে হেমোরয়েড ফিশার, এই রোগীগুলোকে আমরা বাসায় ছেড়ে। ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি এখন কিন্তু বাংলাদেশের ভালো ভালো সেন্টারগুলোতে, ঢাকার বিভিন্ন ভালো সেন্টারগুলোতে যেখানে ওয়েল অর্গানাইজড টিম ওয়ার্ক আছে, সেখানে কিন্তু ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি, ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি, এই টাইপের প্রসিজিওর গুলোকে কি করা হয়, এগুলোকে ডে কেয়ার সার্জারির আওতায় নেওয়া হয়।
স্পেশালি ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি আর ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। কোনো সমস্যা? সাউন্ড ক্লিয়ার? Yes, ma'am, clear. Okay, thank you. Laparoscopic cholecystectomy, laparoscopic diagnostic laparoscopy, এই দুইটা প্রসিডিওর কিন্তু রেগুলারলি আমাদের ইয়াতে করা হচ্ছে ডে কেস সার্জারির মধ্যে। এছাড়া ভেরিকোজ ভেইন স্ট্রিপিং এগুলো কমনলি করা হয় না। আচ্ছা, অর্থোপেডিক প্রসিডিওরের মধ্যে দেখেন এক্সিশন অফ দ্য ডুপিট্রেন্স কন্ট্রাকচার, কার্পাল টানেল ডিকম্প্রেশন। কার্পাল টানেল ডিকম্প্রেশন রুগী ভর্তি রাখা হয় না। গ্যাংলিয়ন এক্সিশন, ঠিক আছে? এগুলো কি, এগুলোকে ভর্তি করে ব্লক দিয়ে গ্যাংলিয়ন এক্সিশন। গ্যাংলিয়ন যদি লোকাল দিয়ে করা হয় সেটা ভিন্ন বিষয়, তাহলে আমার রুগীকে অ্যাডমিশন লাগবে না। কিন্তু গ্যাংলিয়ন যদি বড় গ্যাংলিয়ন হয় বা মাল্টিপল গ্যাংলিয়ন হয়, ব্লক দেওয়া হয়, তাহলে রুগীকে রেখে আবার ওই দিনই ছুটি দিয়ে দেওয়া যাবে। হার্নিয়ার মধ্যে ইঙ্গুইনাস ক্রটাল সোয়েলিং এর মধ্যে ওদিকে ইঙ্গুইনাল হার্নিয়া রিপেয়ার বলবেন, এদিক থেকে বা হার্নিওপ্লাস্টি বলবেন, এদিক থেকে কি বলবেন, হাইড্রোসিল। তাহলে হাইড্রোসিল হার্নিয়া, সার্কামসিশন, এগুলো জেনিটালিয়ার পেরিনিয়ামের মধ্যে কি আছে, হেমোরয়েডেক্টমি, অ্যানাল ফিশার। ব্রেস্টের ভেতরে বলবেন এক্সিশন অফ দ্য ব্রেস্ট লাম্প, আর ওইদিকে ল্যাপারোস্কোপিক এর মধ্যে বলবেন ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি। হয়ে গেল তো, অনেকগুলো হয়ে গেল না? এইগুলোই টনসিলেক্টমি আছে, মাইরিঙ্গোটমি। এই যে ইএনটির মধ্যে টনসিলেক্টমি, মাইরিঙ্গোটমি, এগুলোতে কিন্তু কি আপনার আবার ওই যে এমআরডিএনসি যেটা করা হয় টার্মিনেশন অফ প্রেগনেন্সির জন্য, সেগুলো কিন্তু কি ডে কেস সার্জারি হিসেবে ইউজ করা যেতে পারে। আচ্ছা, এখন ডে কেস সার্জারির মধ্যে আর আমাদের একটু ইস্যু আছে যে পোস্ট অপারেটিভ, আচ্ছা প্রি অপারেটিভ ফাস্টিং। বলা হচ্ছে যে পেশেন্টের যদি 2 ঘন্টার মতো ক্লিয়ার ফ্লুইড এবং 6 ঘন্টা সলিড ফাস্টিং এরকম পর্যন্ত মোটামুটি যেই সব পেশেন্টদের আমাদের প্রলং প্রি অপারেটিভ প্রিপারেশন লাগে না, সে আমাদের কোনো সার্জারিতে কি 3 দিন ধরে প্রিপারেশন লাগে, বাওয়েল প্রিপারেশন আছে, তারপর হচ্ছে পেশেন্টের স্কিনের প্রিপারেশন বা এরকম টাইপের যেটাতে লম্বা প্রিপারেশন লাগে, সেই সব সার্জারি গুলো কিন্তু আমরা ডে কেয়ার সার্জারি হিসেবে নেব না। যেগুলোতে জাস্ট ফাস্টিংটাই শুধুমাত্র একটা প্রিপারেশন, সেখানে আমরা ইজিলি এটাকে ডে কেয়ার সার্জারি আওতায় নিতে পারি। ওকে, তারপরে যেটা হচ্ছে হ্যাঁ, এইখানে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে যে যে এই পেশেন্টদেরকে কি করতে হয়, পেশেন্টকে কিন্তু একটা এডুকেশন বা পেশেন্টের কাউন্সিলিং খুব স্ট্রং হতে হবে। পেশেন্ট যেন সিগনিফিক্যান্ট সাইকোলজিক্যাল স্ট্রেস না নেয়। মনে রাখতে হবে হাসপাতালে যখন থাকে রুগী ওয়ার্ড বয়, নার্স, তারপরে মেডিকেল অফিসার, তারপর হচ্ছে যে কনসালটেন্ট, এরকম সকলের সাথে কিন্তু ইন্টারাকশনে থাকে। তখন তাদের কোনো ধরনের কনফিউশন থাকলে, ইমোশনাল ডিস্ট্রেস থাকলে, এগুলো কিন্তু আগে থেকে তার প্রিপারেশন ফর দ্য সার্জারি এটাতে তার হেল্পও হয়। সেই ক্ষেত্রে রুগী যদি আগে থেকে স্ট্রেসে থাকে বা তার স্ট্রেসটা রিলিফ করতে হবে, তাকে বলতে হবে ভয় পাওয়ার কিছু নেই, ছোট্ট অপারেশন, আপনি আসবেন সকালবেলা অপারেশন করে আপনাকে আবার বাসায় পাঠিয়ে দেওয়া হবে, আপনি ঘুমিয়ে পড়বেন বাসায়, যে এতে আপনার কোনো সমস্যা নেই, এই অ্যাডভাইস গুলো আপনাকে ফলো করতে হবে, কোনো প্রবলেম হলে আমাদের এই হেলথ কি যেন বলো ওটাকে তোমার ইয়ে নাম্বারে, কল সেন্টারের নাম্বারে কল করতে হবে কোনো প্রবলেম হলে। আবার আরেকটা জিনিস বলা হচ্ছে যে সোশ্যাল সাপোর্ট বা হসপিটালের লজিস্টিক সাপোর্টের মধ্যে কিন্তু অ্যাম্বুলেন্স সার্ভিস থাকতে হবে। সেই ক্ষেত্রে রুগী যাতে যে কোনো এমার্জেন্সি বা অ্যাম্বুলেন্সে কোনো প্রবলেম হলে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে শিফট হতে পারে। তো এইগুলো হচ্ছে যে ডে কেয়ার সার্জারির ব্যাপার স্যাপার। আমার মনে হয় তোমাদের এমবিবিএস এর লেভেলে যে কোনো পোস্ট গ্রাজুয়েশন শর্ট নোটে যাওয়ার জন্য এটা গুড এনাফ। আচ্ছা, অ্যানেস্থেটিক টেকনিকের ব্যাপারটা একটু বলতে চাচ্ছিলাম, যে বলা হচ্ছে যে অ্যানেস্থেটিক টেকনিকের জন্য রিজিওনাল অ্যানেস্থেশিয়া, আচ্ছা জেনারেল অ্যানেস্থেশিয়ার মধ্যে হলো কি টিভা বা টোটাল ইন্ট্রাভেনাস যেটা অ্যানেস্থেশিয়া, এটাকে সাধারণত অ্যালাউ করা হয়। তবে ইনটিউবেশন যেসব অ্যানেস্থেশিয়া লাগে সেগুলোকে সাধারণত যে ডে কেয়ার সার্জারির জন্য অ্যাপ্রোপ্রিয়েট ধরা হয় না। রিজিওনাল অ্যানেস্থেশিয়ার মধ্যে কর্ডাল অ্যানেস্থেশিয়া,
খুবই পপুলারলি ইউজ করা হয় ওই যে হেমোরয়েডেক্টমি, তারপরে হচ্ছে এটাতে যদি লোকালাইজড হয়, পেশেন্টের অ্যাজ এ হোল সম্পূর্ণ হাফ অফ দ্য বডি মানে অ্যানেস্থেসিয়া হয়ে থাকে না বা দীর্ঘক্ষণ থাকে না। আচ্ছা, তারপরে স্পাইনাল এপিডুরাল এবং পেরিফেরাল নার্ভ ব্লক যেখানে যেসব জায়গায় দেওয়া যায় অল্প লিডোকেনের ডোজে, সেগুলো দিয়ে, যেমন কর্ডাল ব্লক দেওয়া যায়। তারপরে ইন্ট্রা আর্টিকুলার লোকাল অ্যানেস্থেসিয়া আর্থোস্কোপির আগে, এই ধরনের কিছু অ্যানেস্থেসিয়া। তারপর হচ্ছে সায়াটিক ব্লক, ফিউমোরাল ব্লক, এরকম ভাবে ব্লক গুলো, তাহলে রিজিওনাল ব্লক, টোটাল স্টিভ অ্যানেস্থেসিয়া, কর্ডাল ব্লক, ইন্ট্রাআর্টিকুলার অ্যানেস্থেটিক্স, এইগুলো প্রসিডিওর গুলো, এই অ্যানেস্থেসিয়া গুলো বেশি প্রেফার করা হয় ডে কেস সার্জারির জন্য। মনে রাখতে হবে ডে কেস সার্জারি যত ছোট অপারেশনই হোক না কেন, এখানে কিন্তু পোস্ট অপারেটিভ কিছু ম্যানেজমেন্ট খুবই এসেনশিয়াল, এবং পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টের সাথে কিছু রিস্ক ফ্যাক্টর বা মরবিডিটিও রয়ে গেছে। স্পেশালি মাইনর যে প্রবলেমগুলো, যেমন পেইন, পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্ট, পোস্ট অপারেটিভ নশিয়া, ভমিটিং, ড্রাউজিনেস, হেডেক, স্পাইনালের অ্যানেস্থেসিয়ায় খুব কি হয়, মোবিলাইজ করলে পেশেন্টের হেডেক হতে পারে। আবার আইসোলেটেড না রেখে পেশেন্টকে বাসা ফেরত নিয়ে গেলে সেক্ষেত্রে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন থেকে রুগী বাঁচলেও কিন্তু কমিউনিটি অ্যাকোয়ার্ড ইনফেকশন থেকে রুগী কিন্তু এফেক্টেড হতে পারে। এছাড়া মাইনর ব্লিডিং, ব্যান্ডেজ, এগুলো কমন। আর তাছাড়া কি হেমোরেজ হতে পারে, যে ঝাঁকি লাগলো ট্রান্সপোর্টের সময়, এগুলোর জন্য তোমার কি হতে পারে, হেমোরেজ হতে পারে বা আনডিউ ড্যামেজ হতে পারে টিস্যুতে। এছাড়া লাইফ থ্রেটেনিং, যেমন পালমোনারি এম্বোলিজম, রেসপিরেটরি ফেইলিওর বা মায়োকার্ডিয়াল ইনফাকশন, এগুলো হতে পারে। তাহলে এইগুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর এখানে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এটা কিন্তু খুব একটা এফেক্টিভ এবং খুব ভালো একটা প্রসেস, যেটা কিনা আমাদের ডেভেলপিং কান্ট্রিতে আস্তে আস্তে আমরা অ্যাডাপ্ট করতে চাচ্ছি। বাট পুয়ার কমিউনিকেশন, পুয়ার ট্রান্সপোর্ট এবং লোকাল ল্যাক অফ অ্যাওয়ারনেস অফ দ্য পেশেন্ট, পেশেন্ট ভালো বেশি নলেজেবল না, শিক্ষার হার কম, তারপরে হচ্ছে পেশেন্টের সাথে ডাক্তারদের কমিউনিকেশন ভালো না, অর্গানাইজ টিম এফোর্ট না থাকার কারণে, বা ট্রান্সপোর্ট, বা যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে বাসায় আবার বাসা থেকে হাসপাতালে ফেরত আনা, এই পুরো ফ্যাসিলিটি গুলো যতদিন না সুন্দরভাবে শুধুমাত্র হসপিটাল অ্যাকোয়ার্ড না, কমিউনিটি অ্যাকোয়ার্ড ভাবে যতদিন না সাপোর্ট হচ্ছে, ততদিন পর্যন্ত ডে কেয়ার সার্জারি পপুলার হওয়াটা মুশকিল। এই হলো তোমার হলো ডে কেয়ার সার্জারি, বা যেটা বলেছিলাম শুরুতে, ডে কেয়ার সার্জারি বা অ্যাম্বুলেটরি সার্জারি বা ডে কেস সার্জারি বা কাম অ্যান্ড গো সার্জারি। হুম এই টাইপের অনেকগুলো নামে এটা আমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে পরীক্ষার সময়, রিটেনে, ভাইভায় জিজ্ঞেস করা হতে পারে। এবং এটা এখানে আমি শেষ করে দিচ্ছি, কারণ আমাদের আরো দুইটা টপিক আছে, ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, এটার থেকে আমি আর সুইচ করছি কি আরেকটা ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে ড্যামেজ কন্ট্রোল সার্জারি। ড্যামেজ কন্ট্রোল সার্জারি যেটা, সেটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, তো ড্যামেজ কন্ট্রোল সার্জারি, যেহেতু আসলে 1 ঘন্টার মধ্যে 3টা ইম্পর্টেন্ট টপিক কভার করা একটু ডিফিকাল্ট। তো ড্যামেজ কন্ট্রোল সার্জারি যেটা, সেটাতে যেটা করা হয় সেটা বলা হচ্ছে যে যখন আমরা একটা বড়, যখন আমাদের যে কোনো লাইফেও যখন কোনো একটা বড় দুর্ঘটনা ঘটে, বড় একটা দুর্ঘটনা ঘটে, যেমন সে আপনার বেডরুমে পড়ার টেবিলে ঝিরঝির বৃষ্টি হচ্ছে, পানি আসতেছে, যে বাইরে ঝিরঝির বৃষ্টি হচ্ছে, কি জানলা থেকে পানির ছাট আসছে, আপনার টেবিলে বই খাতা ভিজে যাচ্ছে, তাহলে আপনি কি করবেন, সুন্দর করে জানলাটা খেয়াল করে জানলার থাই গ্লাসটা টেনে দেবেন, পর্দাটা টেনে দেবেন, তারপরে বৃষ্টি তো দুই একটা বইয়ে যদি পানির ছিটা লাগে তাহলে এটা মুছে টুছে ফেলবেন, এগুলো খেয়াল করবেন। বাট সে মনে করেন অনেক বড় ঝড় তুফান উঠলো, তাই না, ঝড় তুফানে আপনার এখান থেকে কি হলো, খুব জোরে জোরে ঝড় তুফানে আপনার বাসায় একদম হয়তো অনেক পানি ঢুকে পড়লো, আপনাদের বাসায় হলো টিভি বা কোনো কিছু
বড় কোনো ইনজুরি হয়ে গেল, মানে বড় কিছু ক্ষতি হয়ে গেল, তখন কি আপনি ওই বইয়ের পানি ছাট পড়লো কি পড়লো না, টেবিলে পানি আসলো কি আসলো না, এটা আর দেখার সময় থাকে না। তখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা হয়তো দেখা যাচ্ছে কারেন্টের কোনো কিছুর মধ্যে পানি ঢুকে গেল, সেটা খেয়াল করতে হবে, বা বড় একটা গাছ পড়ে গেল, সেই গাছটা হয়তো বাসায় কোনো একটা বড় ক্ষতি করেছে, সেই দিকে অ্যাটেনশন দিতে হবে। তখন তার মানে কথা হলো যে যখন আপনার বড় কোনো ডিজাস্টার বা ট্রমা বা বড় কোনো অ্যাসল্ট হয় আমাদের বডিতে, যেটা কিনা আমাদের ফিজিক্যাল বা আমাদের সার্ভাইভালের জন্য বা লাইফ অ্যান্ড ডেথের ইস্যু হয়ে যায়, তখন আমরা কি করি, ড্যামেজ কন্ট্রোল মানে আপাতত ঠেকার কাজ করি। মানে আমরা এমন কিছু সার্জিক্যাল প্রসিডিওরের মধ্যে যাই যেটা আপাতত আমার ট্রমা বা আমার বডিকে বা হেলথকে স্টেবিলাইজ করে, আমার বডিকে স্টেবিলাইজ করে, ইনজুরিটাকে স্টেবিলাইজ করে, বাট এটা আমার ডেফিনিটিভ প্রসেস না। পরবর্তীতে আমাকে এখন আপাতত ঠেকার কাজটা আমি সামলিয়ে নিলাম, পরবর্তীতে আমি কি করব, এটাকে সুন্দর করে আমি গুছিয়ে কাজটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, আজ রাতেবেলা যখন ঝড় তুফান শেষ হয়ে যাবে, কালকে সকালে যখন দিনের আলো আসবে, কারেন্ট আসবে, তারপরে আপনি সুন্দর করে ক্লিন করবেন, পানি সরাবেন। এখন তার এগুলো করতে পারবেন না, এখন আপাতত যেটা বাসার যাতে ঠেকার কাজটা, যাতে কোনো বড় যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো বাঁচাবেন। তো ড্যামেজ কন্ট্রোল সার্জারির কনসেপ্ট হচ্ছে ওইটা। তাহলে কি হলো, ইট ইজ আ ফর্ম অফ সার্জারি বাই দ্য ট্রমা সার্জন, হতে পারে যে কেউ হতে পারে, সাধারণত ট্রমা সার্জনরাই এটা করেন, এবং কি হচ্ছে ক্রিটিক্যালি ট্রমাটাইজ পেশেন্টের স্ট্যাবিলাইজ করার জন্য সার্জারি, যে ইনজুরিটা স্ট্যাবিলাইজ করার জন্য। আচ্ছা, ড্যামেজ কন্ট্রোল সার্জারিতে আপনাকে তিনটা টার্মকে ইম্পর্টেন্স দিয়ে বলতে হবে। সেটা হচ্ছে ড্যামেজে বা স্ট্রেসে বা ট্রমাতে কি হচ্ছে, আমাদের তিনটা লস হয়। এক নম্বর হচ্ছে টেম্পারেচার বা হাইপোথার্মিয়া হয়, নাম্বার টু হচ্ছে পিএইচ কমে যায়, অ্যাসিডোসিস হয়, আর নাম্বার থ্রি হচ্ছে যে হেমোরেজের জন্য কি হতে পারে, হেমোরেজের জন্য বেশি হেমোরেজ হয়ে গেলে আমার ব্লাডের কি কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো, কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি, তাহলে আমার সব যদি মানে বেশি হেমোরেজ হয়ে গেলে তখন হলো যে সব কোয়াগুলেশন ফ্যাক্টরস গুলো সবাই একত্রিত হয়ে যে ওই ব্লিডিংটা বন্ধ করার জন্য সব খরচ হয়ে যায়, সব কনজিউম হয়ে যায়, তখন পরবর্তীতে কি হয়ে যায়, কোয়াগুলোপ্যাথি বা কোয়াগুলেশন লস হয়ে যায়, কোয়াগুলেশনের সিস্টেম লস হয়ে যায়। এই যে তিনটা জিনিস যদি একত্রে হয় তাহলে কিন্তু বলা হচ্ছে কি মৃত্যু অনিবার্য। অনেক ব্লিডিং হয়ে যদি আমার হাইপোথার্মিয়া হয়, প্রচুর ব্লাড লস হওয়ার পরে ল্যাকটিক অ্যাসিডোসিস ডেভেলপ করে, এবং কোয়াগুলোপ্যাথি, এই তিনটা জিনিস একত্রে যদি হয়ে যায় তখন বলা হচ্ছে ট্রায়াড অফ ডেথ। এই তিনোটার কে যে কোনোটাকে যে কোনো ভাবে সাপোর্ট দেওয়ার জন্য বা বন্ধ করার জন্য যে ধরনের সার্জারি করা হয়ে থাকে, বলা হচ্ছে যে পেশেন্টকে ড্যামেজ হলো থেকে ডেথ হলো, এটা আমি প্রেফার করব, ড্যামেজ হলো সার্জারি করলাম মরে গেল, এটা আমি প্রেফার করব, মানে ড্যামেজের পরে যদি ডেফিনিটিভ সার্জারি করে পেশেন্ট মারাই যায়, তাহলে আমার এরকম সার্জারি করে কোনো লাভ নাই। আরেকবার বলছি, ড্যামেজের পরে যদি ডেফিনিটিভ সার্জারি করে পেশেন্ট মারা যায়, এরকম সার্জারি আমরা চাই না। আমরা কি করব, ড্যামেজ, তারপরে একটা মিনিমাম সার্জারি যতটুকু না করলেই নয় অতটুকু করার পর পেশেন্টকে আইসিইউতে পাঠাবো, সাপোর্টে থাকবে, এরপরে আমি পেশেন্টের ডেফিনিটিভ সার্জারি প্ল্যান করব, এবং এরপরে পেশেন্ট রিকভার করবে। এইটা হলো যে এই প্ল্যান ভাবে আমি আগে থেকেই প্ল্যান করেছি যে আমি আজকে শুধুমাত্র রুগীর ড্যামেজ কন্ট্রোল সার্জারিটা করব, সেকেন্ডে আমি পরবর্তীতে রুগীর কি ডেফিনিটিভ সার্জারি করব। এইটাই হলো ড্যামেজ কন্ট্রোল সার্জারির কনসেপ্ট। is defined as rapid initial control of hemorrhage, contamination and with packing and temporary closure। তাহলে packing and temporary closure, control of hemorrhage and contamination, হেমোরেজ আর কন্টামিনেশনটাকে প্রিভেন্ট করে আমি রিসাসিটেট করব পেশেন্টকে আইসিইউতে, এবং পরবর্তীতে সাবসিকুয়েন্ট রি-এক্সপ্লোরেশন অর ডেফিনিটিভ রিপেয়ার ফর নর্মাল ফিজিওলজি অর অ্যানাটমি রেস্টোরেশন। আমার মনে হয় এটা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট স্লাইডে যাচ্ছি।
এখানে এই যে মেইন কথা যেটা দেখেন, একটা হচ্ছে হেমোরেজ কন্ট্রোল করা। এটাই আপনাদের জন্য ইম্পর্টেন্ট যে আপনার প্রিন্সিপাল কি, ড্যামেজ কন্ট্রোল সার্জারি প্রিন্সিপালে 4টা পয়েন্ট লিখবেন। হ্যাঁ, 1 নম্বর কথা হলো যে হেমোরেজ কন্ট্রোল হয়ে গেল। 2 নম্বর হচ্ছে যে আমার ইনজুরি কোথায় কি আছে সেটা আমি আইডেন্টিফাই করলাম। থার্ড যেটা, সেটা হচ্ছে যে কন্টামিনেশন, ফার্দার কন্টামিনেশনকে আমি প্রিভেন্ট করলাম। এখানে যত বালি ধুলো ময়লা লেগেছিল সেগুলো ক্লিন করলাম। আমার যদি কোনো বাজে কোনো কি বলে অক্সিডাইজড কোনো জং ধরা জিনিস দিয়ে ইনজুরি হয়ে থাকে সেটা থেকে ক্লিন করা, ধুলো বালি ময়লা এগুলো থেকে ক্লিন করা। কোনো ধরনের অর্গানের সাথে যদি কন্টামিনেটেড হয় সেগুলো থেকে ড্যামেজ থেকে প্রিভেন্ট করা এবং অ্যাভয়েড ফার্দার ইনজুরি। সে মনে করেন আপনার অ্যাবডোমেনের কোনো ধরনের স্ট্যাব ইনজুরি বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, এখন তখন কি ড্যামেজ কন্ট্রোল সার্জারি হবে কি, সেই বাউলটা অ্যাবডোমেন এক্সপোজ করা, কোথায় কোথায় ইনজুরি আছে সেগুলোকে আইডেন্টিফাই করা এবং একটা যাতে বাউল এখন আপাতত দেখা যাচ্ছে হয়তো কোলনে হলো গাটে হলো, তখন আমরা কি করব, একটা আইলোস্টমি বা টেম্পোরারি আইলোস্টমি বা ক্লোস্টমি করে দিয়ে আমরা বাকি বাউলটাকে রেস্টে রেখে দেবো। এইটাই হলো ড্যামেজ কন্ট্রোল সার্জারি, যেটা লেস দেন 90 মিনিটসের মধ্যে আমরা শেষ করে দেব। পেশেন্টের হেমোরেজ কোথাও বড় ব্লিডার থাকলে সেই ব্লিডিংটা বন্ধ করে দেব, ক্লিন করে ওয়াশ করে বন্ধ করে দেবো, ইভেন অ্যাবডোমেন ক্লোজও করবো না, খোলাও রাখতে পারি। তো এরকম হচ্ছে যে ড্যামেজ কন্ট্রোল সার্জারি। কিছুদিন আগেই আমার পার্সোনাল অভিজ্ঞতা, আমি আপনার হচ্ছে যে একটা পেশেন্ট আসলো কি, পানির পাম্পের কলে মোটরে চুল জড়িয়ে যে স্ক্যাল্পের কিছু অংশ উড়ে গেল, স্ক্যাল্প ডিফেক্ট অ্যাভালশন ইনজুরি। তাহলে আমরা তখন কি করলাম, ড্যামেজ কন্ট্রোল সার্জারি করলাম। পেশেন্টকে ওই দিনই 3 ব্যাগ ব্লাড ট্রান্সফিউশন করা হলো, অপারেশন থিয়েটারে নিয়ে যে অ্যানেস্থেসিয়া দিয়ে ওনার পুরো চুলগুলো পরিষ্কার করে, পুরো স্ক্যাল্পটা পরিষ্কার করে, স্ক্যাল্পের যেটুকু ডিফেক্ট ছিল থরো নর্মাল স্যালাইন ওয়াশ করে ক্লিন করে ড্রেসিং দিয়ে রেখে দেওয়া হলো। পেশেন্টকে আইসিইউতে পাঠানো হলো 1-2 দিন। এই হেমোরেজের জন্য পেশেন্টের যে হেমোরেজিক সাবসিকুয়েন্ট হেমোরেজিক শকের মধ্যে ছিলেন সেটা থেকে রিকভার করার পরে পরবর্তীতে উইদিন 5 to 7 days আমরা কি করলাম, স্কিন গ্রাফট করে দিলাম। এইটাকে বলা হচ্ছে কি, পরে একটা সাবসিকুয়েন্টলি আমরা পেশেন্টকে রিকভার করার পরে যে ডেফিনিটিভ ট্রিটমেন্টটা করলাম। কিন্তু যেই দিন পেশেন্টের সার্জারি, যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই দিনই যদি আমরা স্কিন গ্রাফট করতাম তাহলে কিন্তু এটা পেশেন্টের জন্য লাইফ থ্রেটেনিং হয়ে যেতে পারত। আচ্ছা, তো এখানে আপনার যখন যদি শর্ট নোট আসে ড্যামেজ কন্ট্রোল সার্জারি, কনসেপ্ট লিখতে হবে, প্রিন্সিপাল লিখতে হবে। এখানে 3টা হাইপোথার্মিয়া, আপনার হাইপোথার্মিয়া, অ্যাসিডোসিস আর কি বললাম, যে হাইপোথার্মিয়া, অ্যাসিডোসিস আর কোয়াগুলোপ্যাথি, এই 3টা টার্মের একটু একটু কথা লিখতে হবে। হাইপোথার্মিয়া কত নিচে হলে, 37 ডিগ্রি, 37 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে যদি 4 ঘন্টার নিচে থাকে তাহলে হয়ে যাবে হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়া হয়ে গেলে কি হবে, হার্ট অ্যারেস্ট হতে পারে, কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, তার মানে তাহলে তো মারা যাওয়ার দশা। আচ্ছা, অ্যাসিডোসিস, যদি আনকারেক্টেড হেমোরেজিক শক থাকে তাহলে কি হয়ে যাবে, সেলের পারফিউশন কমে যে অ্যানারোবিক মেটাবলিজম থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। পিএইচ কত কম হতে হবে, 7 পয়েন্ট, পিএইচটা মনে হয় 7.2, 7.2 এর নিচে যদি হয়। আচ্ছা, আর কি, আর হলো যে হাইপোথার্মিয়া আর কোয়াগুলোপ্যাথি। কোয়াগুলোপ্যাথি হচ্ছে যদি এই ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন হয়, যেটা বললাম, কনজিউম হয়েছে, তখন কিন্তু কোয়াগুলোপ্যাথি হয়ে যায়, ফিব্রিনোলাইটিক সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যায়, তখন কিন্তু কোয়াগুলেশন নষ্ট হয়ে যায়, কোয়াগুলেটিভ পাথওয়ে, এবং এই 3টা একসাথে একত্রে কাজ করলে তখন কিন্তু ডেথ হয়ে যাবে। এই কারণে আমরা কি করব, ডিসিএস মানে ড্যামেজ কন্ট্রোল সার্জারি করব। দেখেন, যে কথাটা আমি বুঝাইতে চাচ্ছিলাম আপনাদের, যে প্রথমে ডিসিশন নিতে হবে, ড্যামেজ কন্ট্রোল সার্জারি করে পেশেন্টকে আইসিইউতে পাঠাতে হবে, পরে ডেফিনিটিভ সার্জারি বা রিকনস্ট্রাকটিভ সার্জারি প্রয়োজন মতো করতে হবে। ওকে, যে এটা আমরা আগের কনসেপ্ট ছিল এমার্জেন্সি ওটি, অপারেশন রুম, ডেথ হলে death। কিন্তু এখন কিন্তু আমরা তা চাই না, আমরা চাই এমার্জেন্সি রুম, আইসিইউতে আবার আবার আইসিইউ, আবার অপারেশন থিয়েটার, প্রয়োজনে আবার আইসিইউ, কিন্তু আমরা 1 by 1 সেগমেন্ট বাই সেগমেন্ট আমরা কাজ করব। আচ্ছা, এটাতে আমরা ওই যে বললাম যে ওপেন রেখে
আমরা ক্লোজ করে দেব স্টেজেস। ড্যামেজ কন্ট্রোল সার্জারিতে আমরা কি করি? মেইনলি হেমোরেজ কন্ট্রোল করি, ইনফেকশন প্রিভেন্ট করি। ছোট যে বিভিন্ন উদাহরণ কেমন, ড্যামেজ কন্ট্রোল নিউরো সার্জারি যেমন ক্রেনিয়েক্টমি করে কম্পার্টমেন্ট সিনড্রোমটা শুধু স্কাল যদি এক্সারসাইজ করে এক্সিশন করে স্কালটাকে ক্রেনিওটমি করে প্রেশারটাকে রিলিজ করা হয় যাতে করে কম্পার্টমেন্ট সিনড্রোমে ব্রেনের কম্প্রেশন না হয়। আচ্ছা, আবার কিরকম? ওই যে বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের ল্যাপারোটমি অপারেশন করে শুধুমাত্র অ্যাবডোমিনাল সার্ভে করে যেটা সিরিয়াস ইনজুরি সেটাকে কন্ট্রোল করে বাকিটা পরবর্তী ডেফিনিটিভ সার্জারির জন্য রাখা। আচ্ছা, এখানে কি করতে হবে? এখানে হচ্ছে টেম্পারেচারকে কন্ট্রোলে রাখতে হবে, কোয়াগুলেশন প্রোফাইলকে নর্মালে আনতে হবে, এবং সবচেয়ে বড় কথা কি, হেমোরেজকে কন্ট্রোল করার জন্য আমাদের হেমোরেজকে কন্ট্রোল করার জন্য আমাদের কি ব্লাড ট্রান্সফিউশনও দিতে হবে, শুধু কন্ট্রোল করলে হবে না। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ কি এটা থেকে? এইভাবে রাখলাম, যদি আমি ঠিক মতো ইনফেকশন কন্ট্রোল না করতে পারি তাহলে পরবর্তীতে সেপসিস থেকে মাল্টি অর্গান ফেলিওর হতে পারে। আমি অ্যাবডোমেনটা খোলা রাখলাম, অ্যাবডোমিনাল অ্যাবসেস হতে পারে, বা এন্টারিক ফিস্টুলা হতে পারে, কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করতে পারে। মোট কথা হচ্ছে আমার টাইম টু টাইম ডিসিশন নিতে হবে এবং জুডিশিয়ালি এটাকে করতে হবে। তো ড্যামেজ কন্ট্রোল সার্জারি মোটামুটি এইটাই হচ্ছে আপনাদেরকে যেটা বুঝাইতে চাইলাম। তাহলে ড্যামেজ কন্ট্রোল সার্জারিতে কি কি কয়েকটা উদাহরণ দেবেন, একটা দুইটা উদাহরণ দেবেন, কনসেপ্ট বলবেন, আর কি ইন্ডিকেশন বলবেন, এবং হচ্ছে যে ওই কনসেপ্টটা তিনটা, ট্রায়াড কোনটা কন্ট্রোল করতে হবে সেটা বলবেন। আমার মনে হয় ড্যামেজ কন্ট্রোল সার্জারিটা আমাদের শেষ। আমরা 10 থেকে 15 মিনিট একটু বেরিয়াট্রিক সার্জারিটা পড়তে পারি। আমাদের আজকে থার্ড টপিক ছিল কি? বেরিয়াট্রিক সার্জারি। আচ্ছা, বেরিয়াট্রিক সার্জারি পড়ার আগে বেরিয়াট্রিক সার্জারি কি পড়বো বলবো? স্টুডেন্টরা আছে নাকি আমার সাথে কেউ? হুম, দেখি এক্সিস মেডিকেল স্কুল। স্টুডেন্টরা একটু কমেন্ট করেন, বেরিয়াট্রিক সার্জারি কি আরেকদিন বলবো নাকি আজকেই পড়বো? সার্জিক্যাল টিমের কেউ আছেন এই সাথে এখন আমার সাথে সার্জারির? ম্যাম আরেকদিন করলে ভালো হয়। হ্যাঁ, তাই না? আজকে একটুখানি বেশি নাকে মুখে হয়ে যাবে, তাই না? ড্যামেজ কন্ট্রোল সার্জারি আর সার্জারি। আচ্ছা, কেউ এই যে এখানে কমেন্ট দেখা যাচ্ছে অনেকগুলো, কেউ কি কোনো কোয়েশ্চেন করেছে? না থাকলে আমার মনে হয় যে আজকে আমরা এতটুকুই রাখি। বেরিয়েট্রিক সার্জারিটা আমরা এই সপ্তাহে, পরের সপ্তাহে বেরিয়েট্রিক সার্জারি, এবং সাথে আপনারা যদি আরো কোনো টপিক পড়তে চান তাহলে সেই টপিকটা আমরা একসাথে যে পড়তে পারি। আমার মনে হয় তাতে ভালো হবে। হুম, আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। আরেকটা জিনিস আমি এই এইটার সাথে বলতে চাই যে আপনাদের যারা স্টুডেন্টসরা আছেন ফিফথ ইয়ার, ফোর্থ ইয়ার, বিভিন্ন স্টেজে, ফিফথ ইয়ারে বিশেষ করে যারা আছেন তাদের কিন্তু এই যে এখন কিন্তু বোর্ডের পরীক্ষা হচ্ছে। সবাই চেষ্টা করবেন কোয়েশ্চেনগুলো শোনার জন্য, এবং সামনের তো এখন আসলে করোনার মধ্যে এই যে রেওয়াজ হয়ে গেল, তো এইবারে পরীক্ষা হলো তাহলে কিন্তু পরীক্ষা হতে থাকবে। হ্যাঁ, তো এভাবেই পরীক্ষা প্রটোকলে হতে থাকবে, এবং পরীক্ষায় এখন কিন্তু আরো মানে চেষ্টা করা হচ্ছে যে একদম টাইমলি হতে, এবং পরীক্ষা কোনোভাবে যেন শিডিউল ব্রেক না করে, যেহেতু মানে প্যান্ডেমিক সিচুয়েশন।
সেই জন্য আপনারা অবশ্যই আপনাদের সিনিয়র ভাই বোন বা টিচারদের কাছ থেকে কোয়েশ্চেন্স গুলো শুনবেন এবং কোয়েশ্চেনের আনসার গুলো প্রিপেয়ার করার জন্য চেষ্টা করবেন। সবাইকে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিজের দিকে খেয়াল রাখেন। এটা বলে আজকে শেষ করে দিই তাহলে। ওকে, আল্লাহ হাফেজ।